তো বাম হাতে বুড়ো আঙ্গুল দিয়ে রাতের থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, কিছু না তো। রুদ্ধ আর কিছু জিজ্ঞেস না করে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। শুনছেন? কিছুক্ষণ থেমে বলল রাত। হুম হুম। রাত যেভাবে সব সময় বলে ঠিক একই ভঙ্গিতে অনুকরণ করে বলল রুদ্ধ। আমাকে কপি করবেন না। নাক কুঁচকে অভিযোগের সুরে বলল রাত। আচ্ছা করছি না, বলো। হেসে দিয়ে বলল রুদ্ধ। আপনি কি এখন আবার ভার্সিটিতে জয়েন করবেন? রাত তার হাতে থাকা চায়ের কাপে আঙুল বোলাতে বোলাতে বলল, না। ছোট্ট করে বলল রুদ্ধ। কেন? রাত রুদ্ধের দিকে তাকিয়ে কপাল কুঁচকে জিজ্ঞাসার সুরে বলল, আপাতত নিজেদের পারিবারিক বিজনেস সামাল দিতে হবে। বাবা সব সামলে উঠতে পারছে না। সাথে মাঝে মধ্যে কিছু রিসার্চ কাজে লিড করব, তারপর বাকিটা পরে দেখা যাবে। ও, ছোট্ট করে বলল রাত। পুরো সকালটা বাহিরে উপভোগ করে 9টায় বাড়ি ফিরল রুদ্ধ আর রাত একসাথে। রুদ্ধ বাড়ি এসেই বাবা মা দাদিমার সবার সঙ্গে কথা বলেই রুমে এসে ফ্রেশ হয়ে পুফিকে কোলে তুলে আদর করতে লাগলো। পুফিও অনেকদিন পর তার পাপাকে পেয়ে মিউ মিউ করে অভিযোগ তুলতে লাগলো তাকে একা ফেলে রেখে যাওয়ার জন্য। তখনই রাত নিচ থেকে রুমে আসলো, হাতে তার 12টি হালকা বেবি পিঙ্ক গোলাপের তোড়া। রুদ্ধ আসার সময় তার জন্য নিয়ে এসেছিল, সেটা একটা ফ্লাওয়ার ভাসে রাখলো। পরনে তার হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি। বাসায় এসেই চটজলদি রুদ্ধের কথায় শাড়ি জড়িয়েছে সে। রুদ্ধ তাকালো তার শুভ্র রাত রঙ্গনার দিকে। রাত ফুলগুলো রেখে রুদ্ধের কাছে এসে দাঁড়াতেই রুদ্ধ বলে উঠল, রাত কাছে এসো, বেডে শুয়ে পড়ো আমার পাশে। ঘুমোবো আমি, সাথে তুমিও ঘুমাচ্ছ আমার কাছে। ঘন্টাখানিক তোমার ছোট্ট বুকে মাথা রেখে ঘুমাতে চাই। একটু শান্তি চাচ্ছি রাত পাখি, প্রচন্ড খারাপ লাগছে। দরজাটা লক করে দিয়ে এসো কুইক। রাত বোকা চোখে তাকিয়ে রইল রুদ্ধের দিকে। রুদ্ধ রাতের তাকানো দেখে বিছানায় শুয়ে রাতের দিকে তাকিয়ে বলল, ঘুম না আসলে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো, তবুও আপাতত অন্য কোনো দিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই। এখন জলদি এসো তো। রুদ্ধের এমন আবদারে হেসে ফেলল রাত। তারপর মুচকি হেসে রুদ্ধের পাশে গিয়ে শুয়ে পড়ল। রুদ্ধ কোল বালিশের মতো পেঁচিয়ে ধরল রাতকে। রাত হাত বাড়িয়ে রুদ্ধের মাথায় হাত রাখল, তারপর আলতো করে হাত গলিয়ে দিল রুদ্ধের চুলের ভাঁজে। রুদ্ধ মুখ গুজে দিল রাতের বুকে। কেঁপে উঠল রাত। ভালো লাগার চিনচিন ব্যথায় কেমন হাঁসফাঁস করে ওঠে রাতের নাজুক অন্তর্করণ। এই শান্তশিষ্ট সভ্য কিছুটা উগ্র আর বদমেজাজের লোকটাকেই তো কেন এত ভালো লাগতে হবে? তাকে দেখলেই কেন এমন গলা শুকিয়ে যাবে? বিয়ে তো আজ হয়নি, তাহলে কেন এত অস্থিরতা? আগামী কিছুদিন পরেই তাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে গোটা একটা বছর হতে গেল তাদের বিয়ের। মনে হলো এই তো কিছুদিন আগেই রাত ভয়ে জড়সড় হয়ে এই রুমের খাটে রাত কোনায় পড়েছিল। আচমকা রুদ্ধ এসে তাকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দিয়েছিল। আজ সেই রুদ্ধই তাকে চোখে হারায়। তাদের বিয়ের 9 মাসে একে অপরের থেকে দূরে ছিল তারা। রাতের এবার নিজের উপর রাগ হতে লাগলো। কেন সে 3 মাস থাকতে গিয়েছিল খুলনায়? কিভাবে পেরেছিল সে রুদ্ধকে ছাড়া এতদিন থাকতে? এতদিন পরে রুদ্ধ বাড়িতে আসায় আপাতত বাড়িতে ঈদের আমেজ সমান হই হুল্লোড় হচ্ছে। রানু বেগম সেই 10টা থেকে রান্নাঘরে কাটাকুটি আর রান্নাবান্না নিয়ে ব্যস্ত। রাতও হাত লাগিয়েছে তার সাথে। আজকে সব রুদ্ধের পছন্দের খাবার রান্না করা হয়েছে। কম মশলা দিয়ে গরুর মাংস, রোস্ট, ইলিশের কোরমা, অনেক রকমের ভর্তা আর সাদা ভাত। শীতের নরম দুপুরে সেই লাগবে গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে। রুদ্ধ খুব পছন্দ করে। রাত 3 রকমের পুডিং বানিয়েছে। শুভ্রা বানিয়েছে চিজ কেক। আজ হুট করেই শুভ্রা রান্নাঘরে এসেছে কিছু বানাতে। তা দেখে রানু বেগম অবাক হলেও পর মুহূর্তেই ভাবলো হয়তো ভাই এসেছে, সেই খুশিতে কেক বানাতে এসেছে। রান্না শেষ হতেই রাত দ্রুত গোসল শেষ করে কুসুম হলুদ রাঙা শাড়ি পরে নিল। রুদ্র ঘুম থেকে উঠেছে 12টার কিছুটা পরে। রুদ্র ভাইয়ের আসার খবর পেয়ে ভার্সিটিতে না যেয়ে সোজা চলে এসেছিল সেই 11টায়। তারপর রুদ্র ঘুম থেকে উঠতেই দুভাই গল্প করেছিল অনেক। রুদ্র এখন নিজের ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট গুছিয়ে নিয়েছে টুকিটাকি করে আহুকে নিয়ে। এখন শুধু বিয়ের অপেক্ষা। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই একত্রে ড্রয়িং রুমে বসেছে গল্প করতে। রুদ্ধ জামিনা বানুকে নিজের কাছে বসিয়ে রেখেছে, হাত ধরে কথা বলছে রুদ্ধ তার সাথে। তখনই জামিনা বানু রাতের দিকে তাকিয়ে বললেন, আর কতদিন অপেক্ষা করাবে নাথবউ? তোমার মেয়ে আসছে কবে?
রাত সবাইকে পুডিং আর কেক দিচ্ছিল। দাদিমার কথায় থ মেরে গেল সে। রুদ্ধ আর চোখে রাতের দিকে তাকালো। রাত অপ্রস্তুত হয়ে পড়ল এমন কথা শুনে। হাঁসফাঁস করতে লাগলো লজ্জায়। সে কিভাবে বলবে যে তার নাতি অতি শুদ্ধতম পুরুষ সেজে বসে আছে, যে কিনা বউয়ের দিকে এক পা এগোলে আবার 10 পা পিছনে লাফ দেয়। রাত কপাল কুঁচকে তাকালো রুদ্ধের দিকে। এখন সে 19 বছরের যুবতী, বাচ্চা না। হোক সে রুদ্ধের এত ছোট, রুদ্ধের একদমই উচিত না তাকে বাচ্চাটাই ট্রিট করা। রুদ্ধ, রুদ্র, আহাদ, আব্রাহাম, জামিনা বানু, রানু বেগম আর শুভ্রা সবাই আজ একত্রে বসে আড্ডা দিচ্ছে। মূলত আজ তারা সবাই রুদ্রের আর আহুর বিষয়ে কথা বলছে। রুদ্ধ ফোনে তার চাচা চাচিকে এই বিষয়ে ইংল্যান্ড থাকা অবস্থায় জানিয়ে রেখেছিল। তারাও মেনে নিয়েছিল, কারণ ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে বর্তমানে প্রতিষ্ঠিত, তাই ছেলে যদি নিজের মন মতো মেয়ে পছন্দ করে বিয়ে করতে চায়, এ বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। আগামীকালকেই তারা সিলেট থেকে রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে। তারপর আহুদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তারা। ঘরোয়াভাবেই প্রথমে আকদ শেষ করে মেয়েকে নাকফুল পরিয়ে দিয়ে আসবে তারা। যেহেতু বিয়ের মূল অনুষ্ঠান সিলেটে গিয়ে করা হবে, রুদ্ধ বিয়ের বিষয়ে আলোচনা করছে তার বাবার সাথে। রুদ্র একপাশে চুপ করে বসে আছে। রাত আর চোখে তাকালো রুদ্ধের দিকে, যে শান্ত ভঙ্গিতে জামিনা বানুর হাত নিজের হাতের মুঠোয় বন্দি করে তাকিয়ে আছে সেদিকে, আর আহাদ আব্রাহামের কথাই শুনছে। তখনই পাশে বসা বৃদ্ধা নারীটা একটু কাশি দিয়ে উঠলেন। রুদ্ধ চিন্তিত হয়ে তাকালো তার দাদি মায়ের দিকে। জামিনা বানুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। রুদ্ধ কোমল হাতে দাদিমার হাত ধরল, তারপর সোফা থেকে উঠতে উঠতে বলল, চলো কলিজা, তোমাকে রুমে দিয়ে আসি, অনেকক্ষণ বসে আছো। শব্দগুলো যেন মুগ্ধতায় মোড়ানো তুলার মতো নরম। রাতের কানে কলিজা ডাকটা ধাক্কা দিয়ে গেল। এই ছেলের মুখে এমন আদর, এমন আবেগ আসে কোথা থেকে? সে এমন পরিস্থিতির মধ্যেও নিজের জামাইয়ের ওপর ক্রাশ খাচ্ছে। হায় আল্লাহ! রুদ্ধ দাদিমার হাত ধরে ধীরে ধীরে রুমের দিকে নিয়ে গেল। দাদিমার মুখে নীরব ছায়া, সবাই চুপ করে আছে। রুদ্র রুদ্ধের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলছে, আমি এত কষ্ট করে ভার্সিটির প্রফেসর হইলাম, টাকা পয়সা কামাইলাম, নিজেকে প্রতিষ্ঠিত করে একদম পারফেক্টভাবে প্রিপেয়ার করলাম, তবু নিজের শ্বশুর আব্বার সামনে গিয়ে বলতে পারতেছি না যে আব্বা আপনার মায়াটারে দেন, আমি ওটারে আমার আন্ডাগো মা বানামো। বুইরা বিলেন পেট মোটা ব্যাটারে আমার পছন্দই হয় না, জ্বালা। তখনই রুদ্ধ তার সাদা পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ড্রয়িং রুমে এসে আবার পুনরায় সিঙ্গেল সোফায় কোমল ভঙ্গিতে হেলান দিল। রাত তাকালো রুদ্ধের দিকে। এ লোকটা এত সুন্দর কেন? এত সুন্দর তাকে হতে কে বলেছে? তার হাঁটা চলা, অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, তাকানোর ধরন, হাসার ধরন, সব কিছুতেই অন্যরকম এক ধরনের আকর্ষণ লেগে থাকে যেন। সুন্দর মানুষটার স্বভাব চরিত্র তার মতোই রহস্যময় সুন্দর। কথাবার্তা শেষ করে একে একে যে যার রুমে চলে গেল। রুদ্ধ রুমে এসেই পুপিকে কোলে তুলে নিয়ে বারান্দায় গেছে। রাত নিচে সব গোছগাছ করে রুমে এলো। সবাই এখন ভাত ঘুম দেবে। শীতের পরন্ত দুপুর, বিকেলের আগ প্রহর। রাত রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে গেছে রুদ্ধ বিছানায় শুয়ে আছে, আর তার বুকের উপর এই দলা পাকিয়ে গুটিয়ে শুটিয়ে শুয়ে আছে পুপি। রাতকে ওয়াশরুম থেকে বের হতে দেখে রুদ্ধ বলল, রাত, কাছে এসো তো। রাতকে আসতে না দেখে অধৈর্য হয়ে রুদ্ধ আবার আজকে বলে উঠল, কই রাত পাখি, আসো না, ঘুমে চোখ লেগে আসছে, আমি তো উঠতে পারছি না, জলদি বুকে এসো কুইক। রাত খানিকটা এগিয়ে গিয়ে দূরত্ব কমালো, বিছানায় রুদ্ধের পাশে গিয়ে বসলো। রাত পাশে গিয়ে বসতেই রুদ্ধ এগিয়ে রাতকে বুকে টেনে নিল। তারপর চোখ বুজে তার দুটো বিড়ালকে বুকের মধ্যে নিয়ে চুপচাপ শুয়ে রইল। রাত মুচকি হাসলো, মাথা উঁচু করে রুদ্ধের দিকে তাকালো। রুহের জগতে 50,000 বছর আগেই সে এই মানুষটিকে বেছে নিয়ে নিজের করে নিয়েছিল। ভাগ্যিস রুদ্ধকেই সে বেছেছিল। আকাশ কাচে নীল, যেন দীর্ঘশ্বাসের চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। চারিদিক নিস্তব্ধ, এমনকি বাতাসও যেন পায়ের আওয়াজ চেপে হেঁটে চলেছে। গাছের পাতাগুলো নিশ্চল। তাপমাত্রা নেমে আসে দিনের তুলনায় অনেকটা। হালকা ঠান্ডা পড়ে, কিন্তু তার চুমুক দেয়া ধোয়া ওঠা চায়ের কাপ মতো নরম। বাতাস থাকে শান্ত, গা ছমছমে নিঃশব্দে বয়ে চলে। তাতে শুকনো পাতার মৃদু শব্দ শোনা যায় দূরে কোথাও। কুয়াশা আস্তে আস্তে জমতে শুরু করে শীতকালে, আর বর্ষাকালে মাটির গন্ধটা যেন আরও ভিজে ওঠে। নীরবতা শাসন করে চারপাশ। পাখিদের ডাক নেই, কেবল হয়তো দূরে কোনো নিশাচর প্রাণীর হালকা আওয়াজ। রাত বাজে প্রায় 12:30।
রাতের খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 11টা বেজেছিল। খাওয়া দাওয়া শেষে সবকিছু গুছিয়ে রুমে আসতে আসতে ঘণ্টাখানেক লেগে গেছে। সারাদিন ভীষণ ব্যস্ততা আর ধকলের উপর কাটায় ক্লান্ত শরীরে ঘরে যেতেই সকলে ঘুমিয়ে গেছে। রাত ঘরে ফিরে ওয়াশরুমের নীরব নিরালায় ঢুকে পড়ে। সারাদিনের ক্লান্তি জলে ধুয়ে শরীর থেকে ধকল ছড়িয়ে গোলাপি রঙা শাড়িটি পাল্টে জন্মদিনের দিন রুদ্ধের দেয়া সেই শুভ্র রঙা শাড়িটা পরে নিল। রুদ্ধ ঘরে এসেই গোসল করে নিয়ে শুয়ে পড়েছে। একটু আগেই প্রফেসর সাহেবের একটু কিছু গায়ে লাগতে না লাগতেই গোসল করা লাগবে, না হলে কপাল কুঁচকে বসে থাকবে। এমনিতেও লোকটা যা দেখতে তাতেই না হয় কপাল কুঁচকায়, না হলে নাক কুঁচকায়, যা তার রোজকার নিয়ম। আধভেজা গায়ে শুভ্র রঙের শাড়িটা কোনো মতে জড়িয়ে বেরিয়ে এলো রাত। চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো রাত। তোয়ালেটা চেয়ারের ওপর মেলে দিয়ে খাটে বসতেই রুদ্ধ এগিয়ে এসে ধপ করে রাতের কোলে মাথা রেখে পেট জড়িয়ে ধরল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, রাত বউ, একটু চুলগুলো ঠেলে দাও না, মাথা ব্যথা করছে ভীষণ। ঘুম জড়ানো কণ্ঠে আবেগের চাদরে মোড়া এক অনুরোধ। রাত দ্বিমত না করে চুপচাপ শীতল হাতের স্পর্শে রুদ্ধের চুলে হাত গলিয়ে দিল। রুদ্ধের মায়াভরা মুখটা খানিক তাকিয়ে থেকে ললাটে ছোট্ট একটা চুম্বন এঁকে দিল। হঠাৎ করে রুদ্ধ আলতো করে রাতের শুভ্র আঁচলটা সরিয়ে মুখটা ডুবিয়ে দিল তার কোমল ত্বকে। চাপা নিঃশ্বাস, একটুখানি কাঁপন আর গভীর এক আত্মমগ্নতা খেলে গেল রাতের সারা সত্তায়। সঙ্গে সঙ্গে মৃদু কম্পন খেয়ে গেল রাতের শরীরে। রুদ্ধ এভাবে মুখ গুজে গভীর স্বরে রাতকে জিজ্ঞেস করে, রাত পাখি? রাত উত্তর দিল না, নিঃশ্বাস আটকে চুপ করে শুয়ে থাকলো। রুদ্ধ আজকে রাতকে এভাবে নিঃশব্দে চুপ করে শুয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, এই মেয়ে, নিঃশ্বাস নিচ্ছ না কেন? নিঃশ্বাস নাও। রুদ্ধের ফিসফিস করে ধমক দেওয়াতে কেঁপে উঠল রাত। ভয়ঙ্কর অদ্ভুত ঠেকলো এই মুহূর্তে রুদ্ধের কণ্ঠস্বর। তখনই রুদ্ধ রাতকে অবাক করে দিয়ে বলে উঠল, বউ, আর একটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক রাত। রুদ্ধ তার রাত রঙ্গনার জবাবের অপেক্ষা না করেই দুহাতের বলিষ্ঠ বাহু বন্ধনীতে আবদ্ধ করে নিল। মুখটা এগিয়ে নিল রাতের গালের দিকে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ ছুঁয়ে গেল রাতের নরম পেলব গাল দুটোই। তাৎক্ষণিক রাতের চিকন আঙ্গুলগুলো খামচে ধরল রুদ্ধের পরনের পাঞ্জাবি। রুদ্ধ মৃদু হাসল। রাতের নরম কোমল গালে শব্দ করে চুমু খেয়ে কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানে। রাতের কাঁধ বেয়ে নেমে পড়ল আঁচলটা, টেনে আলতো করে সরিয়ে নিল, মুখ ডোবালো। ঝুঁকি দিয়ে কাঁপিয়ে তুলল রাতের সারা বদন। অত্যাধিক মাত্রায় কম্পনে চোখ বুঝে রুদ্ধকে খামচে ধরল রাত। মুখ তুলে তাকায় রুদ্ধ। নেত্রে ভাসে রক্তাভ চেহারা, নিমিলিত আখি পল্লব। মন্থর গতিতে রুদ্ধের ঘোর লাগা দৃষ্টি ছুঁয়ে দিল রাতের চিকন সরু নরম ওষ্ঠাধর। রাত সামনে উঠতে পারে না এত ভারী অনুভূতি। রুদ্ধ রাতের ঠিক কণ্ঠনালীর উপর ছোট্ট করে গাঢ়ভাবে অধর ছুঁয়ে দিয়ে অতীব নিষাক্ত প্রগাঢ় গলায় বলে, আমার রাত রঙ্গনা, জান পাখি, এই কঠিন হৃদয়ে কম্পন তুলে কই পালাতে চাও? এত অনেক পালিয়েছ, এবার ধরা দাও এই অধমের প্রতি একটু দয়া দেখিয়ে। রাত পাখি, আমার বইয়ের এই ছোট্ট বুকটায় আমার এত যত্নে গড়ে তোলা সমস্ত অনুভূতি, প্রগাঢ়তা, ভালোবাসা সবটুকু আমি চাই এখন। রাত দেবে সেই অনুভূতি। রুদ্ধের দিকে পিট পিট করে তাকালো রাত। কি নিঃসংকোচ মায়াময় এক আবেদন! এভাবে বললে যে নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়ে। তা কি এই লোকটা বোঝে না? এত হৃদয় নিংড়ানো কথা যে বলতে নেই। রাত থমকে যায় রুদ্ধের এমন করাতে। কি করবে, কি জবাব দেবে রাত তা ভেবে পায় না। রুদ্ধ এবার প্রচণ্ড গাঢ় স্পর্শে হাত গলিয়ে দিল রাতের শাড়ির ভেতর। বুকের মাঝখানটায় মুখ ডুবিয়ে দিল। পরপর অসংখ্য ঠোঁটের স্পর্শ এঁকে দিল। ঘোর লাগা কণ্ঠে অস্থির হয়ে বলল, সম্মতি দাও বউ, অপেক্ষার প্রহর আর বাড়িও না, এ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এই প্রথম রাত রুদ্ধকে এতটা অস্থির, এতটা অধৈর্য হতে দেখল। রুদ্ধের এমন কণ্ঠস্বর উন্মাদ করে দিচ্ছে তাকে, অস্থির বানিয়ে দিচ্ছে। রুদ্ধের বলা প্রতিটা শব্দ কাঁপিয়ে দিচ্ছে তাকে। এই ঘোর ধরানো নেশাত্মক কণ্ঠস্বর আর শুনতে চায় না রাত। অধৈর্যগুলির কম্পন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। পায়ের তালুতে প্রচণ্ড জ্বলন অনুভূত হচ্ছে। অসাড় হয়ে আসা তপ্ত হাতটার কম্পমান স্পর্শ রাখল রুদ্ধের ঘাড়ের পেছনে। রক্তিম গালটা এগিয়ে নিয়ে উষ্ণ তপ্ত অধৈর্য গোল ছোয়ালো রুদ্ধের গলার অ্যাডাম অ্যাপল ঠিক উপরে, তারপর রুদ্ধের অধরে।
রন্ধে রন্ধে বয়ে গেল তীব্র শিহরণ, আর শাড়ির ভাজে ভাজে প্রিয় মানুষটার হাতের বিচরণ। নিস্তব্ধতায় প্রিয়সীর ছোট্ট সারাতেই রুদ্ধ খুঁজে পেল সম্মতি। মুস্কি হাসল রুদ্ধ। অবশেষে এক ঝটকায় রুদ্ধ রাতকে শুইয়ে দিয়ে রাতের উপরে উঠল। এক হাত বাড়িয়ে লাইটটা বন্ধ করে তাকালো প্রিয়তমার রক্তিম হয়ে আসা মুখটার দিকে। অন্ধকারেই দেখে নিল লালাভ প্রলেপে রক্তিম প্রিয়সীর লজ্জায় কাবু হওয়া মুখখানা। মুস্কি হেসে মুখ ডুবিয়ে দিল তার শুভ্র রঙ্গনার গলায় কাঁধের থুতনিতে। বিরতিহীন ছোট ছোট অসংখ্য উষ্ণ চুম্বনে অস্থির করে তুলল তার মায়াবিনীকে। এক হাতে পিঠ, আরেক হাতে রুদ্ধের চুল খাঁচে ধরল এবার রাত। রুদ্ধের এমন অস্থির আচরণে ভয় লাগছে রাতের। কাপা কাপা গলায় অস্ফুট স্বরে বলল, রুদ্ধ, আমি বাকিটুকু বলার আগেই রাতের নরম কোমল অস্ত্রজোড়া রুদ্ধের আদরের ভাঁজে চাপা পড়ে গেল। অবাধ্য স্পর্শের বিচরণ ছড়িয়ে পড়ল রাতের সর্বাঙ্গে। প্রগাঢ় প্রচণ্ড গভীর পুরুষালী স্পর্শ পেয়ে বেসামাল হয়ে গেল সমস্ত কায়া বদন। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে খেলে গেল রুদ্ধের উষ্ণ আদর মিশ্রিত স্পর্শ। মাদকতায় সিক্ত অনুভূতির জোয়ারে মিশে একাকার হয়ে গেল দুটো মানব মানবী। বাইরের দমকা হাওয়া থেকে সৃষ্ট তুমুল ঝড়। বর্ষণের চেয়েও বেশি তাণ্ডব তুলল বদ্ধ ঘরে ভালোবাসার উন্মাদনার তাড়নায় মত্ত হওয়া দুজনের নিঃশ্বাস প্রশ্বাস। শেষ রাতে প্রচণ্ড উন্মাদনায় মত্ত হয়ে রুদ্ধ যখন নিজের প্রবল স্পর্শের প্রখরতা গেঁথে দিতে ব্যস্ত ছিল, তখন রাত তার অসাড় হওয়া হাতে বাধা দিতে গেলে রুদ্ধ ওর হাতটা চেপে ধরে তার কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলেছিল, শ্, আজ আর বাধা দিও না রাত পাখি, একটু নড়ো না, চুপ করে শুয়ে থাকো। জানো তো কোথায় আছো? চুপচাপ বুকে মুখ গুজে শুয়ে থাকো। শেষে রাত্রি আরো গভীর রূপ ধারণ করল। চাঁদ যেন ক্লান্ত কোনো যাযাবরের মতো গাছের ডালে মাথা হেলিয়ে বসে আছে। বাতাস তার নিঃশব্দ পায়ে জানালার পর্দা সরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে একটানা নিঃশ্বাস ফেলছে। ঠান্ডা ধীর মাদকতা মেশানো নিঃশ্বাস। জানালার কাছে হাতের নিঃশ্বাস জমে তৈরি হয়েছে কুয়াশার পাতলা পরত। আকাশে তারারাও যেন মুখ ঢেকে ফেলেছে মেঘের আলতো চাদরে। নির্জনতায় ছন্দ আবারও যেন তা মিলিয়ে যায় নিঃশব্দে। চারপাশে শুধু নৈশব্দের রাজত্ব, যেন সময় থেমে গেছে। কেবল ঘড়ির কাঁটা টিকটিক শব্দটুকু জানান দিচ্ছে যে রাত চলছে গভীর থেকে গভীরতর হয়ে। গাছের পাতায় জমে থাকা শিশির ফোঁটা টুপটাপ করে ঝরে পড়ছে মাটিতে। এক একটা শব্দ যেন অদৃশ্য কোনো কবিতার পঙ্গক্তি। ধ্বনিময়তা নয়, বরং নিস্তব্ধতার মধ্যেও এক অদ্ভুত সঙ্গীত বেজে চলেছে। প্রকৃতি আর প্রেমে বোধ হওয়া দুটি আত্মার নিঃশ্বাসে। ঘরের বাইরে ঝোপের আড়ালে কোনো রাতচরা পাখি হয়তো চোখ মেলে তাকিয়ে আছে এই দুটি মানুষকে, যারা শব্দহীন ভাষায় ভালোবাসার সমস্ত অধ্যায় লিখে ফেলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। রাত গভীর, প্রহর পার হয়ে গেছে বহু আগেই। নক্ষত্ররা নিঃশব্দে একে একে ঝরে পড়েছে আকাশের বুক থেকে, যেন কেউ স্বপ্নের পাতায় অদেখা চিঠি রেখে যাচ্ছে। বাতাসে হালকা শীত, কিন্তু ঘরের ভেতরে একটানা উষ্ণতা। সে উষ্ণতা শুধু আগুনের নয়, বরং দুটি মানুষের অব্যক্ত অনুভূতির দীর্ঘ অপেক্ষার আর নিঃশব্দে লেখা এক নিঃশেষ প্রেমের। এই ঘর, যার জানালার কুয়াশা জমেছে, যার দেয়ালে ঝুলছে ম্লান আলোয় হালকা ছায়া, সে ঘরটি আজ কোনো দাম্পত্যের নয় কোনো শয্যার ঘর। এ যেন হৃদয় ও হৃদয়ের মাঝখানে গড়ে ওঠা এক অনন্ত আশ্রয়। নিস্তব্ধতা এখানে শব্দের চেয়েও জোরালো, আর স্পর্শ যেন মুখের কথার চেয়েও স্পষ্ট। শব্দ নেই, তবে মৌনতার মাঝে এক অদ্ভুত সংলাপ চলেছে বহুক্ষণ ধরে। চোখে চোখ পড়ে না, তবুও একটানা হৃদয় বয়ে চলে এক নদীর মতো, যার উৎস ও মোহনা একই, তুমি। সময় যেন ক্লান্ত হয়ে পড়েছে, আর তাই সে নিজের কাজ বন্ধ করে দিয়েছে। ঘড়ির কাঁটা আজ আর টিকটিক করছে না, বরং ঘুমিয়ে পড়েছে নিঃশব্দে। যেন সেই মুহূর্তটিকে অমর করে রাখার একমাত্র উপায় হলো একে থামিয়ে দেয়া। ধরণী জুড়ে নিকষ অন্ধকার চিরে নীরবে হালকা কমলা রঙের আলো ফুটেছে। নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাক অতিক্রম করে পাখির কিচিরমিচির কলরবে মুখরিত হচ্ছে পরিবেশ। সূর্যটা উকিঝুঁকি দিয়ে গগনে বুক ফুলিয়ে প্রকট হবার প্রচেষ্টায় মতো। রুদ্ধ বরাবরের মতোই উপর হয়ে ঘুমোচ্ছে। বারান্দার পর্দা ভেদ করে বৃষ্টির পরের হিম অনল তীর তীর করে মৃদু আন্দোলন তুলে ছড়াচ্ছে ঘরের ভেতর।
কিঞ্চিত নড়ে ছড়ে উঠল রুদ্ধ। পিটপিট করে চোখ খুলে তাকালো। পিঠের উপর কোনো কিছুর ভার অনুভব হতেই মাথা তুলে তাকিয়ে দেখল দুটি হাত ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে শরীরের সাথে লেপ্টে আছে। ছোট ছোট উষ্ণ নিঃশ্বাস আশ্রে পড়ছে পিঠের উপর। মুচকি হাসল রুদ্ধ। এক হাতে আলতোভাবে রাতের মাথাটা ধরে সোজা হয়ে শুয়ে রাতের মাথাটা রাখল নিজের বুকের উপর। সারা রাত ঝড় বৃষ্টির দাপটে সৃষ্ট ঠান্ডা বাতাসের মৃদু মন্দ সমীরণে কিঞ্চিত কেঁপে উঠল রাত। রুদ্ধের বুকের ভেতর মিশে গেল। রুদ্ধ কাঁথাটা টেনে জড়িয়ে নিল রাতের গায়ে। উষ্ণতা পেয়ে পুফির মাম্মা পুফির মতো করেই গুটিয়ে গেল। ঘুমের মাঝে মুখ ঘষে দিল বুকের মাঝে। শেষ রাতে গোসল করে ঘুমিয়ে পড়েছিল তারা। খুব বেশি